সুপ্রিয় সুধী, শুভ অপরাহ্ন। আমি ডাক্তার মোহাম্মদ সাব্বির রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টরোলায় আমার ডাক্তার সাপোর্টেড বাই ভিগো ইলেকট্রনিক্স অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে অটিজম। আলোচনার শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি সমাজের অটিস্টিক শিশুদের কল্যাণে এগিয়ে এসেছে ভিগো ইলেকট্রনিক্স। তাদের প্রত্যেকটি পণ্য বিক্রয়ের আয় থেকে কিছু অংশ তারা ব্যয় করছে এইসব সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে। আর তাদের এই মহৎ উদ্যোগের সাথে আছি আমরাও। আর তাই আজকের আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান। আজকে অটিজম বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আছেন ডাক্তার মেখলা সরকার। উনি সাইকিয়াট্রিস্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। ম্যাডাম, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের দর্শকদের জন্য উপস্থিত হওয়ার জন্য। ম্যাডাম, আলোচনার শুরুতেই আমরা যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে অটিজম আসলে কি? অটিজম মূলত একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। যে অটিজমের সাধারণত বাচ্চাদের তিন ধরনের কোর ফিচার থাকে বা আমাদের মূল বৈশিষ্ট্য সেটা তিন ধরনের। একটা হলো এইসব বাচ্চাদের সামাজিক যোগাযোগে তাদের সমস্যা থাকে, অর্থাৎ যে স্বাভাবিক যে একটা বাচ্চা আমাদের বড় হওয়ার পরই হলো অন্যের সাথে বা এনভায়রনমেন্টের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, সেই জায়গায় তাদের সমস্যা থাকে। আর একটা থাকে তাদের ইন্টারাকশন, অর্থাৎ এই যে আমাদের আপনার সাথে আমি কথা বলছি, একটা যোগাযোগ হচ্ছে, সেই ইন্টারাকশনে তাদের সমস্যা থাকে। এবং এই ইন্টারাকশনটা কিন্তু আমাদের দুভাবে হয়ে থাকে। একটা হলো আমরা কথা বলার মাধ্যমে আমাদের ভাব প্রকাশ করি, আবার একই সাথে আমরা কিন্তু নন ভার্বালি অর্থাৎ আকার ইঙ্গিত ইশারার মাধ্যমে কিন্তু আমরা এই যোগাযোগটা স্থাপন করে থাকি। যেমন আমি হলো মূলত কথা বলার মাধ্যমে করছি যোগাযোগ স্থাপন, আপনিও কিন্তু আমার সাথে করছেন, আপনি হেড নোট করছেন, আপনি আপনার চোখে মুখে এক্সপ্রেশন, সেটাও কিন্তু হলো আমাকে কমিউনিকেশন, আপনার ইনফরমেশন গুলো আমাকে দিচ্ছেন। তো এই অটিস্টিক বাচ্চাদের এই দু জায়গাটাতেই কিন্তু আসলে সিভিয়ারলি তাদের প্রবলেম থাকে, অর্থাৎ তাদের ডেভেলপমেন্টালি তাদের এই জায়গাটাতে একটু সমস্যা থাকে। আর একটা হয় যে এসব বাচ্চাদের একই কাজের প্রতি তাদের আগ্রহ থাকে এবং একই কাজ তারা বারবার করে থাকে। যেমন হলো তারা হয়তোবা কোনো একটা বিষয়ের প্রতি তাদের আগ্রহ, হয়তোবা শুধুমাত্র তাদের এক ধরনের গাড়ির একটা চাকার প্রতি আগ্রহ, অথবা কোনো ঘূর্ণায়মান জিনিসের প্রতি আগ্রহ, অর্থাৎ তাদের রেস্ট্রিক্টেড এবং রিপিটেটিভ বিহেভিয়ার থাকে। আমরা তিনটা মৌলিক লক্ষণের কথা জানলাম যে অটিজমের ক্ষেত্রে। অটিজম আসলে কেন হয় ম্যাডাম? আচ্ছা, অটিজম কেন হয় তার আগে একটু বলে নিই যে বাবা মারা কিভাবে আসলে বুঝবেন, মানে আমি যদি একটু ডিটেইল না করি তাহলে অনেক সময় বুঝতে পারবেন না। প্রথমে যেটা আমরা বললাম যে বাচ্চাদের যেটা সামাজিক যোগাযোগে তাদের সমস্যা হয়। সামাজিক যোগাযোগ মানে হলো যে এই যে আমাদের জন্মগতভাবে কিন্তু প্রত্যেকটা মানুষই হলো সোশ্যাল বিইং, এবং এটা ক্ষমতাটা আমাদের যখনই বাচ্চা জন্মের পরেই দেখবেন হলো যে সে এই যে মার চোখে চোখে তাকাচ্ছে, হ্যাঁ, তার সাথে মা স্মাইল করলে সে স্মাইল তাকে ফিরিয়ে দিচ্ছে, এবং হলো যে আরেকটু যখন সে বড় হয় সে তখন হলো আশেপাশের অন্যান্যদের সাথে সে একটা যোগাযোগ স্থাপন করতে চায়। যেমন একটা খুব ছোট বাচ্চাই যদি দেখা যায় যে আর একটা ছোট বাচ্চার সাথে দেখা হয়, সে কিন্তু তার দিকে হাত বাড়িয়ে দেয়, অর্থাৎ সে হলো তার এনভায়রনমেন্টের সাথে তার অন্য জায়গার প্রতি সে সংযোগ স্থাপন করতে চায়। আরেকটু যদি বড় হয় বাচ্চা, দেখা যাবে যে সে দেখা যায় যে কোনো বাসায় যাওয়া হলো, সেখানে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চা রয়েছে, সে কিন্তু বাচ্চাদের সাথে ইজিলি মিশে যাবে। বাচ্চা কিন্তু এককভাবে হয়তো খেলার চেতে সে অন্যান্যদের সাথে মিলেমিশে সে খেলতে পছন্দ করে। এবং আরো পরে হলো যে আমাদের আরো যখন আরো আমরা বড় হয়ে বৃহত্তর লাইফে আমরা প্রবেশ করি, যখন একটা বাচ্চা স্কুলে যায় সেখানে সেই স্কুলের অন্যান্য বাচ্চাদের সাথে মেলামেশা করবে, অর্থাৎ হলো যে এই যে তার শুরুটা হয়েছিল যে একটা সিম্পল মার সাথে চোখে চোখে তাকে, এই জায়গাগুলো কিন্তু আরো ব্যাপকভাবে তাদের এই ডেভেলপমেন্টটা হচ্ছে। তো এই যে অটিস্টিক বাচ্চাদের থাকে, এই সামাজিক যে ডেভেলপমেন্টটা ছোটবেলা থেকে হয়ে আসছে, এটা ভীষণভাবে তাদের ডেভেলপমেন্টাল অ্যারেস্টেড থাকে এবং ব্যাহত হচ্ছে। দেখা যায় যে বাচ্চারা হলো চোখে চোখে তাকায় না, খুব প্রথম যে জায়গাটা, এবং মনে হয় যে তারা আসলে একটা নিজস্ব ওয়ার্ল্ডের মধ্যে আছে। একটা বাচ্চা আপনি দেখবেন, যদি আপনি একদম খুব ছোট বাচ্চা আপনি দেখেন যে একটু যখনই সে হাত পা একটু নাড়াতে পারে সে কিন্তু এদিক ওদিক তাকায়, হ্যাঁ, অর্থাৎ পুরো এনভায়রনমেন্টের সাথে কিন্তু সে ইন্টারেস্টটা সে নেয়। হ্যাঁ, ইভেন হলো 1-2 বছরের বাচ্চা যদি একটা নতুন জায়গায় আসে সে এক্সপ্লোর করতে চায়, অর্থাৎ হলো যে এবং সেগুলোর সাথে সে যোগাযোগ এবং কিউরিসিটি নিয়ে কিন্তু সে
তাকায়। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে দেখা যায় যে বাচ্চারা আসলে সেই কিউরিসিটিটা ওরকম করে থাকছে না, এবং হলো বাচ্চা একটা নিজস্ব জগতের মধ্যে সে প্রিঅকুপাইড হিসেবে রয়েছে, আমরা যেটাকে বলে থাকি আত্মমগ্নতা থাকছে। এবং দেখা যাচ্ছে যে আরো একটু যখন বড় হয়, আসলে প্রথমে এই জন্য 6 মাস 7 মাসে কিন্তু বাচ্চাকে এরকম করে বোঝা যায় না, যেহেতু বাচ্চা সিম্পল আই কন্ট্যাক্ট করছে না বা অন্য বাচ্চাদের সাথে অতটা মিশছে না, তো অতটা তারা বুঝতে পারে না। এবং হলো বাবা মা যখন বাচ্চাকে আদর করে তখন হলো আদর করার যে স্বাভাবিক যে ফিডব্যাক সেটা ওরকম করে দেয় না। মানে একটা দেখবেন যে ছোট বাচ্চা কিন্তু চুমু দিলে তাকে কিন্তু শিখাতে হয় না, সে স্পন্টেনিয়াসলি হলো চুমুটা মানে তার ব্যাক করে, সেটা কিন্তু সে ওরকম করে দেখা যাবে যে সে আদর দিলে সেই ওরকম করে দিচ্ছে না। এবং হলো যে আরো পরে এই অন্যান্য বাচ্চাদের সাথে যে মেলামেশা, সেটার অন্য বাচ্চাদের প্রতি তার অতখানি তার ইন্টারেস্টের জায়গাটা নেই, আগ্রহ সামাজিক মেলামেশাটা থাকে না। দেখা যায় যে এই বাচ্চাটা যেন খুব একটু আইসোলেটেড অবস্থায় থাকে। তো এটা হলো তার এই সামাজিক ডেভেলপমেন্টে যখন হলো আসলে বাচ্চা কথা বলার যে বিষয়টা, আমরা সাধারণত 6 মাস বয়স থেকে কিন্তু বাচ্চাদের বাবলিং শুরু হয়। বাবলিং মানে বাবা বা মা মা, এই জিনিসটা হলো বাচ্চাদের মোটামুটি হয়, এবং এটা বলা হয় রেড ফ্ল্যাগ, যে 6 মাসের মধ্যে যদি বাচ্চা আসলে এই বাবলিংটা তাদের না হয়, হ্যাঁ, এই বাবা মা মা টাটা এই জিনিসগুলো যে তাদের বলা, এটা তার হয় না। এবং 1 বছরের মধ্যে কিন্তু 1-2টা ওয়ার্ড সে বলতে পারে, হ্যাঁ, অন্তত বাবা মা এই ফার্স্ট বার্থডেতেই বলতে পারে। 2 বছরে কিন্তু হলো সে জয়েন্ট করে বলতে পারে যে বাবা যাবো, পানি দাও, হ্যাঁ, এই জিনিসগুলো সে বলতে পারে। এই বাচ্চাদের দেখা যায় যে এই যে নর্মাল যে হলো তার যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা তার হচ্ছে না। একই সাথে আমাদের বাচ্চা, যেটা বললাম যে নন ভার্বাল কমিউনিকেশন, বাচ্চা অনেক সময় ভ্রু কুঁচকে কিন্তু বিরক্ত প্রকাশ করে। আমরা কোনো খুশি হলে সেটা ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে বুঝি। অনেক সময় আমরা ইশারা ইঙ্গিতের মধ্যে আমাদের চাহিদাগুলো আমাদের বাচ্চারা কিন্তু বলতে পারে। হ্যাঁ, অর্থাৎ হলো সাধারণত 12 মাসের মধ্যে বাচ্চার পয়েন্টিং ডেভেলপ করে। পয়েন্টিং মানে হলো যে সে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বলবে যে ওটা, হ্যাঁ, সেটা দিয়ে, মুখে না বললেও কিন্তু সে বলতে পারবে, আগ্রহটা প্রকাশ করবে, হ্যাঁ, আগ্রহটা, এবং স্পেসিফিক ভাবে কিন্তু বলবে পয়েন্টিং, হ্যাঁ, সেটা সে পয়েন্টিংটা তার থাকবে না। হ্যাঁ, তো এটা যদি 12 মান্থের মধ্যে তার ওরকম ডেভেলপ না করে, এবং যেটা বললাম যে ইশারা ইঙ্গিতে অনেক সময় দেখা যায় যে তোমার এটা লাগবে, সে হয়তো ভ্রু কুঁচকে বললো, যে মুখে বললো না, কিন্তু সে মুখের এক্সপ্রেশনের মাধ্যমে, এই বাচ্চাদের দেখা যাচ্ছে এই জায়গাটাও আসলে সেরকম করে বলতে পারছে না। এবং আরো কিছু ক্ষেত্রে দেখা যায় যে 1-2 বছরের মধ্যে বাচ্চা ঠিকই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে, বাচ্চা ঠিকই হয়তো বা 2 বছরের বাচ্চা ঠিকই নর্মাল বাচ্চাদের মতনই কথা বলছে, কিন্তু থার্ড বার্থডে হওয়ার আগে আস্তে আস্তে যেন ল্যাঙ্গুয়েজটা ধীরে ধীরে কমে আসছে। আমরা বলি হলো রিগ্রেশন হচ্ছে। এটা কিন্তু খুবই একটা ডায়াগনস্টিক পয়েন্ট হলো অটিস্টিক বাচ্চাদের, মানে সে কথা বলতে পারছে কিন্তু তার কথা বলার প্রবণতাটা কমে যাচ্ছে। হ্যাঁ, প্রবণতাটা পারছে না, মানে ওই 2 বছর পর্যন্ত যতটুকু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছিল, দেখা যায় যে 2 বছর পরে আস্তে আস্তে তার ল্যাঙ্গুয়েজটা কমে আসছে। যতটুকু সে শিখেছিল, যতটুকু তার পেরেছিল, ততটুকু পারছে না। কিছু বাচ্চাদের ডেভেলপই করে না। আরো কিছু বাচ্চাদের হয় যে ঠিকই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করলো, কিন্তু এটা মিনিংলেস ওয়ার্ড, অর্থাৎ হলো যে বাচ্চা কিন্তু আপনি একটা 3 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চা মোটামুটি হলো কমিউনিকেট করতে পারবেন, কি বলতে চাচ্ছে, কি বলছে, এটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। কিন্তু দেখা যায় যে এই যে অটিস্টিক বাচ্চাদের কিছু ক্ষেত্রে যে তাদের হলো এই এক ধরনের মনোলোগাস ওয়ার্ড, একই ওয়ার্ড বারবার করে বলছে, এবং এটা কোনো রকমের ঠিক অর্থ বহন করছে না। আর 3 নম্বর যেটা আমরা কোর ফিচার বললাম যে রেস্ট্রিক্টেড এন্ড রিপিটেড অ্যাক্টিভিটি, অর্থাৎ হলো যে একই কাজের ক্ষেত্রে সে একেবারে হলো খুব জেদ ধরে, মানে বাবা মা আইডেন্টিফাই করে যে বাচ্চার খুব জেদ, ও একটা কাজের মধ্যে আছে, ও অথবা একটা স্পেসিফিক কোনো খাবারের দিকে তার আগ্রহ, স্পেসিফিক কোনো জিনিসের প্রতি আগ্রহ। তো এই 3টা যে ফিচার বললাম, এই 3টা ফিচার নিয়ে কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং আমাদের কাছে কিন্তু আসে না যে বাচ্চা যে আসলে সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, এটা না। এই যে বাচ্চা আসলে কমিউনিকেট করতে পারছে না, বাচ্চা যে ভিতরের যে তার মনের যে চাহিদা, হ্যাঁ, সেটা যখন হলো সে প্রকাশ করতে পারছে না, বাচ্চার মধ্যে কিন্তু এক ধরনের যেহেতু খুব ফ্রাস্ট্রেটেড থাকছে কিন্তু, হ্যাঁ, তো সেটা যে এখন দেখা যাচ্ছে তার বাহ্যিক আচরণ যেটা, সে সাংঘাতিক রেস্টলেস থাকে, হ্যাঁ, খুবই তার মধ্যে উত্তেজনা থাকে, এবং দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চাগুলো মানে অসম্ভব হাইপার অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার থাকে। সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার মানে হলো নিজের হাতে কামড় দিচ্ছে, হেড ব্যাং করছে, মাথা দেয়ালে টুকছে, হ্যাঁ, অথবা খুবই অসম্ভব রকমের তার রেস্টলেসনেস, অথবা দেখা যাচ্ছে তার যে নর্মাল যে বিহেভিয়ার, সয়েলিং হচ্ছে, বাথরুম করে দিচ্ছে বা পেশাব পায়খানা করে দিচ্ছে, সেরকম অনেক সময় এরকম করে দেখা যায়। এবং হলো যে এই জায়গাগুলো অনেক সময় ভায়োলেন্সও করে, খুব দেখা যায় খুব অ্যাগ্রেসিভনেসটা এত বেশি হয়। অ্যাকচুয়ালি হলো যে এই যে তার কোনো কিছুর সাথে সে কমিউনিকেশনটা হচ্ছে না, এবং তার যে ইনার যে নিড,
এই নিডটা যেহেতু সে অতখানি এটা বলতে পারছে না, তো এই জায়গাগুলোতে তার কষ্টের জায়গা তো আসলে আইডেন্টিফাইড না, কারণ হলো সেই জন্য আমরা তো তাকে হেল্প করতে পারছি না। তো যার জন্য বাচ্চার মধ্যে এক ধরনের, এবং এছাড়া এ ধরনের একটা ইনার অ্যাংজাইটিও থাকে সব বাচ্চাদের। তো আমাদের কাছে অনেক সময় আসে যে সিভিয়ারলি খুব রেস্টলেস, সাংঘাতিক রকমের হাইপার অ্যাক্টিভ, কোনো একটা জায়গায় সে স্থির হয়ে থাকছে না, জিনিসপত্র হয়তো তছনছ করে ফেলছে, ডিস্ট্রাকটিভনেস থাকছে। এই সিমটম গুলো নিয়েও কিন্তু হলো বাচ্চা আমাদের কাছে আসতে পারে। অনেক সময় ঘুমের সমস্যা হয়, সেটা নিয়েও বাচ্চারা আসতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাডাম মৌলিক লক্ষণগুলো যদিও 3টা, কিন্তু বাচ্চা যখন আসছে বা যখন সে প্রকাশ করছে তার অন্য ধরনের লক্ষণগুলো বেশি দেখা যাচ্ছে। মানে হলো যে এটাকে আমরা বলি অ্যাসোসিয়েটেড ফিচার, অ্যাসোসিয়েটেড সিমটমস, অর্থাৎ কোর সিমটমে 3টা, এই 3টা সিমটমের কারণে তার এই অন্যান্য ম্যানিফেস্টেশন গুলো হচ্ছে, কিন্তু এটার আন্ডারলাইন কারণ হলো দিস আর দ্য থিংস, তিন মৌলিক যে লক্ষণ সেটা 3টা। মানে আমরা জানতে চাচ্ছি যে অটিজম কেন হয়ে থাকে। প্রথমত হলো যে মানে একদম মূল উত্তরটা হলো যে এক্সাক্ট কজটা কিন্তু আসলে এখন পর্যন্ত ওরকম করে আইডেন্টিফাইড না, যে একদম স্পেসিফিক এই কারণে হচ্ছে। সাধারণত এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়ালি বলা হয়, তবে মানে মূলত বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলোই হলো মূল জায়গাটাতে কাজ করে। এখানে একটা জেনেটিক ফ্যাক্টরের এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখা গিয়েছে, এবং দেখা গেছে যে যারা আসলে মানে মনোজাইগোটিক টুইন, তাদের মধ্যে হলো এই রেটটা ডাইজাইগোটিক টুইনের চেয়ে অনেক বেশি। তো সেটা একটা ফ্যাক্টর আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্রেইনের কিছু প্যাথোলজি দেখা গেছে, ব্রেইনের কোনো নির্দিষ্ট স্থানে, অ্যামিগডালা বা নির্দিষ্ট স্থানে কিছু জিনিস দেখা গেছে, কিছু কিছু ত্রুটিপূর্ণ জিন কিছু কিছু ক্ষেত্রে আইডেন্টিফাই করেছে। কিন্তু এই সব কিছুই কিন্তু একেবারে কোনো কিছু কনক্লুসিভ না। তবে ওভারঅল আমাদের মনে করা হয় যে এখানে আসলে বায়োলজিক্যাল রিজনটাই হলো আসলে মূল প্রধান। ম্যাডাম আমরা আসলে আলোচনা করেছি যে 3টা মৌলিক লক্ষণ নিয়ে এবং তার অ্যাসোসিয়েটেড কিছু ফিচার নিয়ে আলোচনা করেছি, কিন্তু বাবা মা কিভাবে বুঝতে পারবে যে তার সন্তান আসলে অটিজমে ভুগছে বা তার সন্তানটি অটিস্টিক? যেটা একটু আমি আগে আলোচনা করেছি, যদি বাচ্চা আসলে প্রথম থেকেই দেখে যে বাচ্চার আই কন্ট্যাক্টটা খুব পুয়ার, নর্মাল আই কন্ট্যাক্টটা নাই, স্বাভাবিক যে একটা ইমোশনাল রেসপন্সিভনেস, হ্যাঁ, যে স্বাভাবিক যে আদর করলে আদরের ফিডব্যাক দিচ্ছে না, বাচ্চা একদমই হলো একা একা থাকছে, একা, যে নির্দিষ্ট বয়সে তার যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হওয়ার কথা ছিল সেটা সেরকম করে ঠিক মতো হচ্ছে না, কথা ঠিক মতো করে বলছে না, অথবা তার কথা বললেও সে হলো যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে যে কথা সেটা ওরকম করে হচ্ছে না। এবং যদি দেখা যায় যে তার ওই যে একই কাজের প্রতি, একই ধরনের নির্দিষ্ট কিছু কাজের প্রতি তার আগ্রহ থাকে। তবে এটাও ঠিক যে আজকাল কিন্তু অটিজম নিয়ে যেহেতু প্রচুর পরিমাণে কথা হচ্ছে, বাবা মার মধ্যেও কিন্তু খুব একটা অ্যাংজাইটি ডেভেলপ করে। এই যে সিমটমগুলো বললাম, এই সিমটমগুলো কিন্তু আরো অন্যান্য নানা কারণে হতে পারে, কিন্তু এটার কারণ কিন্তু অটিজম না। বাবা মা কিন্তু আসলে অটিজম বাচ্চার আইডেন্টিফাই করতে পারবে না। হ্যাঁ, বাবা মার কিন্তু যদি বাচ্চার কোনো প্রবলেম বিহেভিয়ার থাকে, আমরা আসলে মূলত বলে থাকি যে যখনই হলো বাচ্চা নানা কারণেই হলো এই বিহেভিয়ার গুলো তার ম্যানিফেস্টেড হতে পারে। ইভেন আপনি যদি আপনার বাচ্চাকে ঠিক মতন করে সময় না দেন, আপনি যদি ঠিক মতন করে তার বাচ্চার সাথে কথা না বলেন, কথা না শিখান, সে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করবে না। এর মানে কিন্তু বাচ্চা যে হলো খুব হচ্ছে ব্যাপারটা তা না। হ্যাঁ, বাচ্চা যদি ছোটবেলা থেকেই যে ইমোশনাল ওয়ার্মথ কেয়ার এই জায়গাগুলো অতটা না পায়, বাচ্চা হলো এই জিনিসটা, মানে ও যদি চুমুর অভিজ্ঞতাটাই না থাকে, তো ও যে একটা চুমু দিতে হবে সেটুকুনো তো সে বুঝবে না। কাজে হলো যে প্রথমতই আমি বলবো যে বাবা মার খুব বেশি অ্যাংশাস হওয়ার কোনো কারণ নাই। যে বাচ্চা যদি একটু মনে হয় যে আর 10টা বাচ্চার চেয়ে আমার বাচ্চাটা একটু অন্যরকম মনে হচ্ছে, তাতে ভয় পেয়ে যে তার অটিস্টিক এটা ভাবার দরকার নেই। সেটা আসলে কোনো আমাদের মানে সাইকিয়াট্রিস্টের কাছে এসে সেটা আসলে ডায়াগনোস করবেন হলো আসলে চিকিৎসক। তবে যেটা মানে যেটা অন্যান্য কারণের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অনেক রকমের সিমটম ডেভেলপ করতে পারে, কিন্তু এটা অটিজম না। ম্যাডাম অটিজম সম্পর্কে একটা ধারণা আছে, মানুষজন আসলে কনফিউজ হয়ে যায় যে কত বছর পর্যন্ত আসলে অটিজমের লক্ষণগুলো দেখা যাবে, বা কত বছর পরে যদি কোনো ধরনের লক্ষণ দেখা যায় সেটা আসলে অটিজম না। মূল ব্যাপারটা হলো কি যে আসলে যদি মানে আমরা সাধারণত ডায়াগনস্টিক ইয়েটা 3 বছরের মধ্যে আমরা হয়ে থাকে। হ্যাঁ, মানে এই যে ফিচারগুলো যেটা বললাম, কারণ এই যে সোশ্যাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, হ্যাঁ, এটা মোটামুটি হলো 3 বছরের মধ্যে হয়ে থাকে। তবে যদি আসলে খুব মানে যে খুব এক্সপার্ট আই থাকে যদি কারো, হ্যাঁ, যেটা আমরা চিকিৎসক যারা, তারা কিন্তু হলো যে কিছু কিছু ফিচার এটা কিন্তু একদম আর্লি স্টেজ থেকেই হলো জিনিসটা ম্যানিফেস্টেড হয়। এই যে যেটা বললাম যে বাচ্চা কিন্তু 6 মাসের মধ্যে বাচ্চার বাবলিং নেই, হ্যাঁ, 12 মাসের মধ্যে বাচ্চার পয়েন্টিং নেই, বাচ্চা হলো ঠিক মতন করে আই কন্ট্যাক্টটা তার পোর, হ্যাঁ, ঠিক মতন করে হলো ইমোশনাল রেসপন্সিভনেসটা ছোটবেলা থেকে পোর। কিন্তু এটা অনেক সময় হলো আমাদের সাধারণ জনগণ এরকম করে বুঝতে পারবে না, কিন্তু ডেভেলপ কিন্তু একদম আর্লি স্টেজ থেকে করছে। তবে সাধারণত এটা 3 বছরের মধ্যে এটা আইডেন্টিফাইড হয়ে থাকে।
ম্যাডাম, সবার যে এটা বিষয় সবচেয়ে দুশ্চিন্তা যে অটিজম কি চিকিৎসা নিলে ভালো হয় নাকি? আচ্ছা, চিকিৎসা নিলে ভালো হয় কিনা, প্রথমত এটা তো আসলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ যে তিনটা ফিচার বললাম, এই তিনটা ফিচার একটা সাধারণ বাচ্চা এই ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ হলো যে একটা বাচ্চা নর্মালি কিন্তু হলো সোশ্যাল ডেভেলপমেন্ট তার হবে, অর্থাৎ হলো সে জন্মের পরেই সে অন্য বাচ্চাদের প্রতি সে আগ্রহ হবে, অন্য মানুষের সাথে ইন্টারাক্ট করতে যাবে, সে ল্যাঙ্গুয়েজটা তার ডেভেলপ করতে পারবে, এটা কিন্তু হলো তার স্বাভাবিক। অটিজমে হয় কি, এই জায়গাগুলো হলো এটা একটু লিমিটেড থাকে, এবিলিটি কিন্তু লিমিটেড, কিন্তু পারবেই না যে তা না কিন্তু। অর্থাৎ বাচ্চার কিন্তু ল্যাঙ্গুয়েজ অন্য সাধারণ বাচ্চার চেয়ে তার কম কম রয়েছে, অর্থাৎ এবিলিটিটা কম, কিন্তু তার হলো একদম জিরো না। তো সেক্ষেত্রে, এবং আসলে আমাদের বলা হয় অটিজমটাকে একটা স্পেকট্রাম ডিসঅর্ডার, অর্থাৎ এক একজনের ক্ষেত্রে আমি যে ফিচারগুলো বললাম এটা হলো ক্লাসিক্যাল ফিচার, কিন্তু সব বাচ্চারই যে এটা একদম এই ইন্টেন্সিটিতে থাকবে তা না। অনেকের থাকে হলো সিভিয়ারলি অটিস্টিক, যে এই স্পেকট্রাম বলতে বোঝাচ্ছে একটা রেঞ্জ, এই রেঞ্জের মনে করি যে এই এন্ডে একদম হলো এক্সট্রিম সব ক্লাসিক্যাল ফিচার থাকবে, আর এই এন্ডে লোয়ার রেঞ্জে সেটা কিন্তু এই ফিচারগুলো থাকবে কিন্তু খুব ব্লার্ড। হ্যাঁ, অর্থাৎ হলো এই বাচ্চাগুলো অনেক সময় আইডেন্টিফাইড ওরকম করে না, একটু যেন চুপচাপ, একটু ইন্ট্রোভার্ট, একটু কারোর সাথে সোশ্যাল ইন্টারাকশনটা কম করে, একটু বেশি রিজিড এরকম আর কি। তো আপনি যেটা ম্যানেজমেন্ট চিকিৎসার ভালো হওয়ার ব্যাপারটা বললেন, ভালো হওয়ার ব্যাপারটা একেবারেই হলো যদি প্রপারলি তাকে ম্যানেজ করা হয়, একদম 100, যদি যে বাচ্চাটা আসলে খুব মাইল্ড লেভেলে, তাকে যদি এই সিমটমগুলো কি আসলে সব মডিফায়েবল, যেটা বললাম যে আপনার এদের কিন্তু হলো লিমিটেড অ্যাবিলিটি। হ্যাঁ, তার মানে হলো যদি আসলে চেষ্টা করা হয় তার সাথে অনেকখানি হলো কিন্তু এটা মডিফাই করে অনেক একটা ডিজায়ার্ড আউটকাম আনা সম্ভব। কিন্তু একেবারেই হলো যে অন্য একটা বাচ্চা যে স্পন্টেনিয়াসলি হলো অন্যদের সাথে যেভাবে মিশছে, অন্যান্য স্পন্টেনিয়াস তার যে ল্যাঙ্গুয়েজ, সেই লেভেলে হয়তো ব্যাপারটা নাও হতে পারে। এটা ডিপেন্ড করে আসলে যে প্রগনোসিসটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু দ্য প্রত্যেকটা বাচ্চারই হলে স্পেসিফিক কিছু বৈশিষ্ট্যের উপরে। তবে একদম সম্পূর্ণ ভালো হওয়ার ব্যাপারে আমি ওরকম করে বলবো না, কিন্তু ডেফিনেটলি হলে সিমটম গুলা মানে মডিফায়েবল। তার মানে হচ্ছে যদিও তাদের সামর্থ্য কম, কিন্তু তাদের সাথে বিভিন্ন প্র্যাকটিস এবং দীর্ঘদিনের তাদের সাথে ইন্টারাকশনের মানে মাধ্যমে এখানে ইন্টারাকশনটা বাবা মা আসলে তার সাথে প্যারেন্টিংটা কিভাবে করছে, হ্যাঁ, মানে এই রিয়ারিংটা কিভাবে করছে, অর্থাৎ এই তিনটা জায়গায় যে তার আসলে সমস্যা, এক্ষেত্রে বাবা মা আসলে এটাকে অ্যাড্রেস কিভাবে করছে, এটাকে প্রপারলি আসলে হ্যান্ডেল কিভাবে করছে, তার ক্ষেত্রে কিন্তু আসলে অনেকখানি হলো এটা ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে, এবং এটা তো বললামই যে এটা এক একটা বাচ্চার এক এক রকমের ম্যানিফেস্টেশন হয়, যদি খুব সিভিয়ার হয় সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই হলো যদি প্রপার ম্যানেজমেন্ট হয় অনেকখানি হলো বাচ্চাকে আনা সম্ভব। হ্যাঁ, যেমন ল্যাঙ্গুয়েজের কথাই ধরি, যে বাচ্চার লিমিটেড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হয়তো বা একটা জিনিসে ডাকছে, বলছেই না, কথা হয়তো বা বলছে না, কিন্তু তাকে মানে আমাদের ক্ষেত্রে আমাদের বাবা মাদের বলি যে একটা স্বাভাবিক বাচ্চায় এই জিনিসটা যেটা একবার দুইবারে শিখবে, এই বাচ্চার ক্ষেত্রে হয়তো বা 20 বার লাগবে, অথবা 50 বার লাগবে, অথবা 200 বার লাগবে, কিন্তু বাচ্চা পারবে। ম্যাডাম, আমরা চিকিৎসা করলে ভালো হয়ে যাওয়ার একটা, পুরোপুরি ভালো না হলেও ভালোদের মতো আচরণ করার একটা সম্ভাবনা দেখলাম। আমরা একটু জানতে চাচ্ছি যে চিকিৎসাটা আসলে কি ধরনের চিকিৎসা করা হয়? আচ্ছা, প্রথমত মূলত হলো অটিজমের যেটা মূল জায়গাটা নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার, বোধটা মানে আমাদের সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, অর্থাৎ তার কিন্তু এই যে তার ডেভেলপমেন্টাল জায়গা, তার সোশ্যাল ডেভেলপমেন্টের প্রবলেম, হ্যাঁ, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্রবলেম, এই সব জায়গাগুলো কিন্তু হলো যে আমাদের একটা মননের জায়গাগুলো একটা বিরাট অংশ জুড়ে আছে, যে জায়গায় তার একটু অ্যারেস্টেড, হ্যাঁ, তার একটু তার সমস্যা বা অ্যাবিলিটিটা একটু লিমিটেড, সেখানে আপনার এই তিনটা জায়গায় আমরা আসলে মূলত অ্যাড্রেস করে থাকি, বিহেভিয়ারাল মডিফিকেশন করি। এবং এই বিহেভিয়ার মডিফিকেশন আসলে মূলত আমাদের প্যারেন্টসদের গাইডলাইনটা দেওয়া হয়, টোটাল ব্যাপারটা সম্পর্কে ধারণা দেওয়া হয় যে আপনি কিভাবে কিভাবে অ্যাড্রেস করবেন। এর বাইরে হলো কিছুটা ক্ষেত্রে আমরা অনেক সময় স্পিচ থেরাপি দেই, যেহেতু স্পিচে তার প্রবলেম থাকে, অনেক সময় অকুপেশনাল থেরাপি আমরা দেওয়া হয়। এবং এই ম্যানেজমেন্টের মধ্যে আসলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সবসময় বলা হয় হলো অটিজমে, কিন্তু মূলত মানে এখানে সাইকিয়াট্রিস্ট থাকবে, এখানে নিউরোলজিস্ট থাকবে, এখানে পেডিয়াট্রিশিয়ান থাকবে, এখানে অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, হ্যাঁ, এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকবে। কাজে হলো যে এখানে এই মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু হলো বাচ্চাটাকে সব দিক থেকে হলো আমাদের আসলে তাকে হেল্প করার বিষয়টা থাকে। তো আমাদের যেটা বললাম যে মানে সাইকোলজিক্যাল যে অ্যাপ্রোচ, এই তিনটা জায়গায় বিহেভিয়ার মডিফিকেশনের দিকে মানে আলাদা করে মানে গুরুত্ব দেওয়া হয়। এবং এর বাইরে তাকে আমাদের অনেক সময় যদি বাচ্চার খুব সিভিয়ারলি রেস্টলেস থাকে, যদি খুব ভায়োলেন্ট থাকে, অ্যাগ্রেসিভ থাকে, একদম খুব সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, এই বিহেভিয়ার মডিফিকেশন
মডিফিকেশনের ক্ষেত্রে কি আসলে তো আপনার যখন বাচ্চা তো রেস্টফুল হতে হবে, হ্যাঁ, বাচ্চা যদি আসলে কোনো কিছু অ্যাটেন্ড না করে, আপনি যে একটা বিহেভিয়ার মডিফিকেশনের জন্য আপনি কিছু রুলস অ্যাপ্লাই করলেন, বাচ্চা যদি রিসিভ করতে না পারে ওটা, তাহলে তো আসলে এটা লাভ হচ্ছে না। তো অনেক ক্ষেত্রে আমাদের এই রেস্টলেসনেসটা কমানোর জন্য আমরা সাময়িকভাবে আমরা অনেক সময় ওষুধও কিন্তু দিয়ে থাকি। এবং এর বাইরে কিন্তু অটিজমের চিকিৎসার একটা বিরাট অংশ করে যাচ্ছে কিন্তু ফ্যামিলি সাপোর্ট। অর্থাৎ যখনই একটা বাচ্চা এই যে জন্মগ্রহণ করেন এ ধরনের একটা অটিজমের বাচ্চাটা নিয়ে, পরিবার কিন্তু আসলে প্যারেন্টসদের, হ্যাঁ, কারণ হলো এটা মূল দায়িত্বটা কিন্তু চিকিৎসা কিন্তু আমরা বলি অনেক সময় যে আমাদের হাতে নেই, চিকিৎসা কিন্তু আপনাদের আমি গাইডলাইনটা দিয়ে দিব, আপনি সেভাবে করবেন। তো এটা একটা লং মানে একটা স্ট্রাগলিং প্রসেস। তো অনেক ক্ষেত্রে হলো আমাদের যেমন অনেক সময় ফোকাস করা হয় ফ্যামিলি সাপোর্ট মানে হলো যে বাবা মাকে আসলে শুধুমাত্র গাইডলাইনটা দেওয়া হয় না, তাদেরও কিন্তু হলো মানে এই মানসিক জায়গাটা অ্যাড্রেস করা দরকার। আমরা অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে আমাদের সাথে যখন বাবা মা আসে, বিশেষ করে আমাদের কাছে আসে, আমরা কিন্তু অনেক সময় ফার্স্ট সেশনে প্যারেন্টসদের আসলে আমাদের প্রথমত কাউন্সিলিং করি, নট রিগার্ডিং দিস কিড, অনলি ফর দেয়ার ওয়েলবিং। অর্থাৎ হলো আপনি কিভাবে আসলে ভালো থাকবেন, কারণ আপনি নিজেই বুঝতে পারছেন যে একটা বাচ্চা কিন্তু আসলে বড় করা এটা এমনিতেই হলো বাবা মার জন্য একটা বিশাল স্ট্রাগল। এটা একই সাথে খুব আনন্দের কিন্তু অত সহজ না, প্রচন্ড দায়িত্বের ব্যাপার, কোনটা হলে কোনটা ভুল কোনটা ঠিক এটা অনেক সময় জানে না, অনেক রকমের মানে প্রতি মুহূর্তেই হলো একটা উদ্বেগ, হ্যাঁ, অনেক কিছুই হলো মূলত কাজ করে। তো সেখানে যখন হলো যে বাচ্চাটা কিছু ক্ষেত্রে এত ধরনের একটা লিমিটেড অ্যাবিলিটি নিয়ে জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে সেখানে বাবা মার দায়িত্বের ব্যাপারটা অনেক বেশি চলে আসে। এবং আরো একটা বিষয় যখন হলো এই যে একটা সবচেয়ে খুব প্রিয় একজন তাদের জীবনের একটা বলবো যে সন্তান তো আসলে বাবা মার এক ধরনের এক্সটেনশন, হ্যাঁ, তো সেখানে যখন হলো সেই জায়গাটা বাচ্চা যখন সাফার করছে, সেটা একদম এত ছোট একটা বাচ্চা, সেখানে কিন্তু বাবা মা আসলে খুব ডিপ্রেস থাকে, হ্যাঁ, বাবা মা এটা অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, বাবা মার এটা অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে হলো কাজেই বাবা মা আমি নিজে যদি ভালো না থাকে, নিজের যদি ওয়েলবিং না থাকে, বাচ্চার সাথে যে কোয়ালিটি সার্ভিস দিবে সেটা কিন্তু অ্যাডিকুয়েট হবে না। তো আমরা প্রথম যেটা আমরা অনেক সময় এমফাসিস দেই যে প্যারেন্টাল কাউন্সিলিং, অর্থাৎ প্যারেন্টাল কাউন্সিলিং মানে অনেক সময় হলো যে বাবা মার ওয়েলবিংটা হলো মূলত তারা কিভাবে এই সমস্যাটাকে নিজেকে আত্মস্থ করে নেবেন, হ্যাঁ, আত্মস্থ করবে। এবং প্রথমত তাদের কিন্তু ভালো থাকতে হবে। অনেক ক্ষেত্রে হলো কিছু জায়গায় আমরা অ্যাড্রেস করি, মানে বিশেষ করে যেমন ধরেন আমার কাছে আসলো ফার্স্ট সেশনে কিন্তু হলো আমি আসলে পুরো বাচ্চার ব্যাপারটা আমি মানে একসাথে এক জায়গায় রেখে প্রথমত হলো যে আসলে আপনারা এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন, প্রথমত হলো অ্যাকসেপ্টেন্স, এবং এই অ্যাকসেপ্টেন্সের সাথে আসলে চিকিৎসার বিষয়টা আসলে জড়িত আছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বাবা মার হয় 2-3টে জায়গা আমরা খুব কমনলি দেখি, কারণ এই জায়গাগুলো যদি অ্যাড্রেস না করা হয় না, কখনোই আমি যতই হলো অন্যান্য বিহেভিয়ার মডিফিকেশন দিয়ে এটা কোনো রকমের লাভ হবে না। নাম্বার 1 হলো যে অনেক ক্ষেত্রে বাবা মারা আননেসেসারি গিল্ট ফিলিং থাকে, হ্যাঁ, গিল্ট ফিলিং থাকে। এই জন্য অনেক সময় বাবা মারা মনে করে যে আমি হয়তো বা বাচ্চাটাকে অ্যাডিকুয়েটলি টাইম দিতে পারিনি, আমি বোধহয় বাচ্চাটাকে মোবাইল দিয়ে দিয়েছি, ছোটবেলায় বেশি কার্টুন ছবি দেখেছি, এই জন্য বাচ্চা এখন আর কার্টুন ছাড়া থাকতে পারে না, বাচ্চার এটা থাকে। তো যখনই হলো একটা গিল্ট ফিলিং থাকে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আননেসেসারি তাদের ডিপ্রেশন থাকে। হ্যাঁ, এই ডিপ্রেশন কিন্তু আপনাকে আসলে অনেক বেশি হলো একটা এনার্জি অনেক কমিয়ে দিবে। হ্যাঁ, তো এই বাচ্চার জন্য যে আসলে প্রপার সার্ভিসটা দেওয়ার জন্য, কোয়ালিটি লাভ কেয়ার দেওয়ার জন্য তো আসলে আপনাকে ভালো থাকতে হবে, আপনি নিজে ফ্রাস্ট্রেটেড থেকে থাকতে পারবেন না। সো এই আননেসেসারি গিল্ট জায়গাটা আমাদের আসলে প্রথমত এটুকুন অবশ্যই হলো এটা প্রত্যেকটা দর্শকেরই হলে জানা প্রয়োজন, বা বিশেষ করে যাদের বাচ্চারা অটিজমে ভুগছে, এই অটিজমের সাথে কিন্তু প্যারেন্টিং এর কোন রকমের এখানে রেসপন্সিবল না অটিজম ডেভেলপমেন্ট হওয়ার জন্য। অর্থাৎ হলো একটা বাচ্চা যদি হলো অটিস্টিক থাকে, সেখানে কোনো অবস্থাতেই হলো বাবা মা কিন্তু দায়ী না, অর্থাৎ বাবা মায়ের প্যারেন্টিং প্যাটার্নটা কিন্তু দায়ী না, যদি অটিজমটা ডায়াগনোসিস হয়। আর দ্বিতীয়ত হলো যেটা বললাম যে অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ হলো যে অনেক ক্ষেত্রে হয়, বিশেষ করে আপনারা মানে জানেনই যারা অটিজমে যে সকল বাচ্চারা আমাদের কাছে আসে, একটু কিন্তু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি থেকে আসে, কারণ হলো তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা অনেক বেশি, হ্যাঁ, সচেতনতা বেশি বলেই কিন্তু বাচ্চা যে আই কন্ট্যাক্ট করছে না, বাচ্চা একটু রেস্টলেস, এটা নিয়ে তারা কিন্তু ওয়ারিড হয়ে আসছে, যার জন্য হলো সোসাইটিটা একটু হলো এডুকেটেড থাকে, একটুই থাকে। তো অনেক ক্ষেত্রে এই যে বাচ্চা নিজে হয়তোবা তারা নিজেরা চিকিৎসক, তারা নিজেরা হয়তোবা খুব ভালো একটা সোশ্যাল খুব ভালো পজিশনে আছে, তার সন্তানকে নিয়ে হয়তো তার অনেক স্বপ্ন যে সেও তার চেয়ে তো হলো আরো দ্বিগুণ তিনগুণ সামনে এগিয়ে আগাবে, এই স্বপ্ন নিয়েই তো আসলে একটা হয়তো বা বাচ্চা যখন হয়, তো যখন দেখে হলো যে বাচ্চাটার অনেক দিক থেকে এই ধরনের লিমিটেড অ্যাবিলিটি, এই জিনিসটা না অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে পারে না। হ্যাঁ, যে আমার বাচ্চাটা অটিস্টিক, অ্যাকসেপ্ট না করলে সমস্যা হয় কি, বাবা মার সাংঘাতিক ফ্রাস্ট্রেটেড থাকে। হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড থাকলে যে জিনিসটা
অনেক ধরনের ডিনায়াল কাজ করে। ডিনায়াল থাকলে যেটা হবে যে আপনি প্রপার চিকিৎসার আওতায় আপনি আসবেন না। ডিনায়াল থাকলে অনেক ক্ষেত্রে হলো যে বাচ্চাকে লুকায় রাখার প্রবণতা থাকে, হ্যাঁ, যে বাচ্চা যে অটিজম সেটা যখনই হলো, হ্যাঁ, অন্যদের এরকম করে বুঝতে, সামাজিক যেটা খুবই ম্যানেজমেন্টের একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো সামাজিক সোশ্যাল ইন্টারাকশন বাড়ানো। হ্যাঁ, তো দেখা যায় যে বাচ্চা আসলে সোশ্যাল ইন্টারাকশনটাও তার সাথে হচ্ছে না। প্লাস হলো কি, যেটা আমরা বলে থাকি যে আমরা কিন্তু প্রথমত সবাই হলো খুব সেলফ লাভার, হ্যাঁ, আমরা নিজেকে কিন্তু নিজের জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কোনো কারণে আমি যদি আসলে ভালো না থাকি, হ্যাঁ, কোনো কারণে যদি আমি নিজে খুব ফ্রাস্ট্রেটেড, সেটা হতে পারে আমার বাচ্চাটা অটিস্টিক হচ্ছে, সেটাও হতে পারে, অথবা হলো আমি আমার সব ক্যারিয়ার বাদ দিয়ে এখন হচ্ছে এই লাইফতে আমি স্যাটিসফাইড না, তো আমি হয়তো বা বাচ্চার জন্যই হলো আমি করছি, কিন্তু আমি যদি এই জায়গাগুলো আমি নিজেকে আসলে ফ্রাস্ট্রেটেড রাখি, দেখা যাবে যে আমি বাচ্চাকে টাইম দিচ্ছি ঠিকই, ভালোবাসার আমার কমতি নাই, কিন্তু যে কোয়ালিটি টাইমটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু নানাভাবে হ্যাম্পার হচ্ছে। দেখা যাচ্ছে ঠিকই আমি তার সাথে রাগ করে ফেলছি, যেটা একেবারেই হলো আসলে করা উচিত না। ঠিকই বাচ্চার সাথে আমি হলো মানে হয়তো বা গায়ে হাত তুলে ফেলছি, হ্যাঁ, যেটা আসলে কিন্তু বাচ্চার জন্য বুমেরাং হয়। তো এই জায়গাটা প্রথমত মানে ভাবা অনেক প্রয়োজন। এবং বাবা মার যে ওয়েলবিং এর জায়গায় স্পেসিফিক্যালি অনেক সময় দেখা যায় যে নিজেদের কাপল রিলেশনশিপ, যেটা কাপল রিলেশনশিপটাও কিন্তু তারা অনেকখানি মানে কম্প্রোমাইজ করে ফেলে। দেখা যায় যে পুরা টাইমটাই হলো বাচ্চার 100% টাইমটাই বাচ্চার জন্য রাখছে, অর্থাৎ তার যে আসলে আলাদা আরো কিছু জায়গা আছে, অর্থাৎ তার যে মানে হয়তো হাজবেন্ডের সাথে একটা সম্পর্ক আছে, তার ইনলস, তার নিজের প্যারেন্টস এর সাথে সম্পর্ক আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, এই সব কিছু থেকে সে কিন্তু আসলে উইথড্র করে ফেলে এবং টোটাল টাইমটা এটা দিচ্ছে। তো যার জন্য আবারও হলো তার নিজস্ব কোয়ালিটি লাইফটা থাকছে না। তো এই জায়গাটাও আসলে তার মানে মনোযোগ খেয়াল রাখা দরকার। এটা হলো আমি বললাম যে একটা ফ্যামিলি ইন্টারভেনশনটা আমরা কিভাবে করি। এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে যেহেতু বাচ্চাটি অটিস্টিক, তাকে অনেক সময় দিতে হবে, তাকে স্পেশাল কেয়ার দিতে হবে, এবং এর জন্য দেখা যায় যে প্যারেন্টসদের যে কোনো একজন, বিশেষ করে আমাদের সমাজের ক্ষেত্রে যেটা হয় যে মায়েরা তাদের চাকরি বাকরি সব ছেড়ে দিচ্ছে এবং তাদের যে স্বাভাবিক লাইফ আছে সেই লাইফটা তারা ত্যাগ করছে। হ্যাঁ, মানে এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? প্রথমত হলো শুধুমাত্র চাকরি বাকরি না, দেখা যাচ্ছে যে নিজের প্রতি যে যত্ন, নিজের প্রতি যে মনোযোগ। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে কোন একটা মেয়ে সে হয়তো খুব শৌখিন, হ্যাঁ, সে শাস্তি খুঁজতে পছন্দ করতো, তার মধ্যে হলো অন্যান্য জায়গায় তার আগ্রহ ছিল, যখনই বাচ্চা একটা অটিজম হলো সে সবকিছুই হলো মানে ছেড়ে দিল। হ্যাঁ, মানে আসলে তার মধ্যে এক ধরনের ডিপ্রেশন অনেক সময় কাজ করে। তো যেটা বললাম, সে যখন নিজে ভালো না থাকবে তখন কিন্তু অনেক সময় কোয়ালিটি দিতে পারবে না। প্রথমত আমি বলবো যে একেবারেই যদি বাসায় ডেফিনেটলি এই অটিস্টিক বাচ্চা সাধারণ বাচ্চার চেয়ে একটু বেশি টাইম ডিমান্ড করে, হ্যাঁ, বা বাচ্চা খুব রেস্টলেস থাকে, সেক্ষেত্রে তার হয়তো বা যারা অন্যান্য কেয়ার গিভার সবসময় তাকে হ্যান্ডেল করতে পারে না, সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটা তো অবশ্যই হলো খুব গুরুত্বপূর্ণ। তারপর আমি বলবো হলো যে যদি আসলে সম্ভব হয় তার নিজস্ব লাইফের যে স্বাভাবিক যে জায়গাগুলা, হ্যাঁ, অন্তত যদি চাকরির যদি পার্ট টাইম করা সম্ভব হয় তাহলে আমি বলবো ভালো, হ্যাঁ, যে ডেফিনেটলি বাচ্চা কিছু টাইম অবশ্যই লাগে। এবং এই যে মানে বাইরে যখন একটা পার্ট টাইম কাজ করবে, তার মনের মধ্যে যখন তার ভালো লাগা ব্যাপারটা থাকবে, স্বাভাবিকভাবে কিন্তু তার এই যে মানে পজিটিভ মানসিক জায়গা, এটা কিন্তু দারুণ হেল্পফুল বাচ্চার জন্য। অর্থাৎ বাচ্চাকে যে অল্প সময়টা দিচ্ছে সেটা কিন্তু খুব কোয়ালিটি কেয়ার হয়। তো এটা খুব মানে দেখা প্রয়োজন। এবং নট অনলি খালি মানে বাচ্চার যে তার চাকরির ক্ষেত্রে, আর ইভেন যদি চাকরি সে ছেড়েও দেয়, চাকরি যদি না করে, তার যে অন্যান্য যে সামাজিক জীবন আছে, তার যে অন্যান্য যে বন্ধু বান্ধব আছে, তার যে অন্যান্য যে সামাজিক অবস্থান আছে, কিছুটা হলেও একটু হলো এগুলা মেনটেন করা। আর একটা প্রবলেম হয় কি, এই যে আপনি বললেন সব বাদ দিয়ে সম্পূর্ণ সময়টা বাচ্চার জন্য, তার মানে হলো মনে করছে যে আমি সম্পূর্ণ সময়টা যে দিচ্ছি বাচ্চাকে, এটা বাচ্চার জন্য লাভ হচ্ছে। আসলে quantity time is not much important, but rather than the quality time is very important here. So হলো আর সব টাইমটা যখন বাচ্চাকে দিচ্ছে তখন হলো অনেক ক্ষেত্রে হয় যে এই বাচ্চাটা কিন্তু অনেক ডিপেন্ডেন্ট হয়ে যায় মায়ের প্রতি। আমাদের দিক থেকে ভাবতে হবে কিন্তু যে এই বাচ্চাটা আর 10টা বাচ্চার চেয়ে তার কিছু লিমিটেড অ্যাবিলিটি আছে, কিন্তু সে কিন্তু আরো অনেকের মতনই হলো কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক জীবনও যাপন করতে পারে। হ্যাঁ, সে কিন্তু নিজের জামা কাপড়টা আমরা যদি পারি তাহলে আমি চেষ্টা করা হয় যে নিজের সেলফ কেয়ার তার সাথে করতে পারে, নিজের কাজটা সে নিজে করতে পারে। হ্যাঁ, কাজে বাচ্চার ইনার অ্যাংজাইটির জন্য, এবং বাচ্চা যেহেতু অন্যান্য কিছুর সাথে সহজে অত ইন্টারাক্ট করতে পারে না, অন্যান্য স্কিল
স্কিলগুলো এত সহজে না, কাজে কেউ যদি তারটা করে দেয় সে কিন্তু সেটাই রিসিভ করবে, সে কিন্তু নিজে থেকে ওর স্কিলগুলো ডেভেলপ করতে যাবে না। তো আপনি যখন খুব ডিপেন্ডেন্ট করে ফেলবেন আপনার বাচ্চাকে, তখন কিন্তু তার যে স্বাভাবিক যে স্কিলগুলা, হ্যাঁ স্বাভাবিক যে স্কিল হওয়ার সে ক্ষমতা কিন্তু তার আছে, হ্যাঁ সে কিন্তু নিজের হাত দিয়ে খাওয়ার ক্ষমতা রয়েছে, অথবা তার নিজের জামা কাপড় পরার ক্ষমতা রয়েছে, অথবা তার নিজের গোসল করার ক্ষমতা রয়েছে। এই জায়গাগুলা কিন্তু কম্প্রোমাইজ করে ফেলে অনেক ক্ষেত্রে। তো আমরা সেই জন্য বলা হয় যে আপনি যদি পুরো টাইমটাই হলো আপনি বাচ্চাকে দেন, এবং এই যে পুরো টাইমটা যখন খুব ওভার অ্যাটেনশন কাজ করে, এই ওভার অ্যাটেনশনও কিন্তু বাচ্চার জন্য আসলে ক্ষতিকারক। হ্যাঁ সে কিন্তু তার যে ওই যে রিজিড অ্যাটিটিউড, এটা আরো বেশি রিজিডিটি তৈরি হয়। হ্যাঁ এবং হলো যখনই হলো মার প্রতি ওভার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে কিন্তু যখনই বড় হয় অনেক ক্ষেত্রে এরকম করে হয় যে যারা বাচ্চা হয়তো 10-11 বছর পর্যন্ত হলো, কিন্তু যেহেতু সে খুব ডিপেন্ডেন্ট মায়ের প্রতি, এক ধরনের ইনসিকিউরিটি হয়, মা অসুখ হলে কিন্তু সে নার্ভাস হয়ে যায়। হ্যাঁ মা কিন্তু কোনো জায়গায় হলো বাইরে এসে যেতে পারে না, কিন্তু মা তো একটা টাইমে তো আসলে মা নাও থাকতে পারে। হ্যাঁ 100 কাজে হলো ওটুকুন কিন্তু চিন্তা করতে হবে একটা বাবা মার, যে এই বাচ্চাটাকে আমি যতটুকুন পারি ইন্ডিপেন্ডেন্ট রাখা। এই এবং ইন্ডিপেন্ডেন্টের একটা জায়গা হলো বাবা মার নিজেরও হলো কিছুটা সেই ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু চর্চা করা উচিত, মানে সেও যাতে ওভার ডিপেন্ডেন্ট না হয়ে যায় তার অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে। তো যেমন হলো অনেক ক্ষেত্রে আমরা বলেও থাকি যে আপনি কিছু সময় আপনি একটু বাইরে ঘুরতেই যাবেন, হ্যাঁ বা আপনি প্রবলেম হয় কি যে এই যে বাইরে ঘুরতে যাওয়ার কথা বললাম যে আপনার হাজবেন্ডের সাথে যাবেন, হ্যাঁ তো অনেক সময় একটা গিল্ট ফিল করে, যে গিল্ট ফিলিং হয় যে সে হয়তো বা তার বাচ্চাটা অসুস্থ, তো এই যে তার সাথে টাইমটা সেপারেট করে রাখলো, তো এখানে কিন্তু বাচ্চা কিন্তু এই যে একা একা বা অন্যদের সাথে থাকাটা কিন্তু বাধ্যতামূলক হলো। হ্যাঁ এবং ওই জায়গায় কিন্তু সে আসলে অ্যাডজাস্ট করতে শিখলো, ইনিশিয়ালি হয়তো কষ্ট হলো কিন্তু এই স্কিলটা সে ডেভেলপ করলো, যা পরবর্তী সময় তাকে উদ্যোগী করে তুলবে, নিজ থেকে উদ্যোগী করে একটু তার হলো কনফিডেন্স লেভেল করতে, বা এই যে ইন্ডিপেন্ডেন্ট হতে, বা আমি মায়ের বাইরেও আমি অন্যদের সাথেও যে আমার মানে আমার হয়তো বাধ্য হয়ে করতে হচ্ছে, কিন্তু এই যে হচ্ছে এটা তার জন্য আসলে পজিটিভ ইফেক্ট হয়। ম্যাডাম একটা জিনিস আমরা জানলাম তার সামাজিক কেয়ারটা, তার পারিবারিক কেয়ারটা এবং তার মা বাবার ভূমিকা, প্যারেন্টিং এর ভূমিকাটাও জানলাম। আমরা আরেকটু সামাজিক একটা মিথ সম্পর্কে জানতে চাচ্ছি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যারেন্টসরা মনে করে যে বাচ্চাকে যদি ড্রাগ দেওয়া হয় বা কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, সেই সময় বাচ্চা একটু দুর্বল হয়ে যায়, একটু নিস্তেজ হয়ে যায়। তারা সেক্ষেত্রে ভয় পায় যে আসলে এই ধরনের মেডিসিন বা ওষুধ দিয়ে চিকিৎসা করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু ভালো ফল বয়ে আনে রোগীর জন্য। আচ্ছা, প্রথমত হলো যে মানে ওষুধ কিন্তু মেইনস্টে ট্রিটমেন্ট না অটিজমের ক্ষেত্রে, যেটা বললাম যে বিহেভিয়ার মডিফিকেশন, এই তিনটা জায়গায় যে অ্যাড্রেস করা, এটা হলো মূল বিষয়, ম্যানেজমেন্টটা ওটা মেইন আসবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের আসলে ওষুধটা দেই যখন বাচ্চা সিভিয়ারলি রেস্টলেস থাকে, হ্যাঁ তার যে ভিতরে ইনার অ্যাংজাইটি থাকে, এই অ্যাংজাইটিটা কমানোর জন্য আমাদের আসলে কিছু ক্ষেত্রে আমাদের ড্রাগসটা দিতে হয়। একটা বাচ্চা যখন খুব হাইপার অ্যাক্টিভ থাকবে, সাংঘাতিক রকমের সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার করছে বা অন্য রকমের সে আচরণ করছে, আপনার যে বিহেভিয়ারাল যে ম্যানেজমেন্ট, হ্যাঁ এটা কিন্তু বাচ্চার সাথে তখন অ্যাপ্লাই করা যাচ্ছে না। হ্যাঁ তো সাময়িকভাবে এটা ঠিক যে আপনার ওষুধগুলো অনেক ক্ষেত্রে একটু দুর্বল করে বা একটু হলে তাকে একটু করতে পারে। তো সেক্ষেত্রে আসলে এটা ভয় না পেয়ে তার যে করসপন্ডিং সাইকিয়াট্রিস্ট রয়েছে তার সাথে যদি কথা বলা হয়, যে অনেক ক্ষেত্রে কিন্তু তখন অনেক সময় হয় কি এক একটা বাচ্চার ক্ষেত্রে এক এক ডোজের ওষুধ এক এক রকমের কাজ করছে। হ্যাঁ তো কোনো ক্ষেত্রে হয়তো বা এটা তেমন অসুবিধা হচ্ছে না, আরেকজনের ক্ষেত্রে সত্যি খুব নিস্তেজ হয়ে যাচ্ছে। তো যখনই নিস্তেজ হচ্ছে বাবা মা ভাবছে যে ভয় পেয়ে ওষুধটা বাদ দিয়ে দিচ্ছে, ফলো আপে কিন্তু আসছে না। তো আমাদের কাছে যদি এসে আসলে বলা হয় যে বাচ্চা আসলে এই প্রবলেম হচ্ছে, সাইড এফেক্ট হচ্ছে, তখন কিন্তু আমরা অনেক সময় ওষুধটা কমিয়ে দিতে পারি। অনেক সময় আমাদের হাতে অনেক অপশন আছে, আমরা অন্য ওষুধ চেঞ্জ করে দিতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে হলো ওষুধটা সারা জীবনের জন্য না, হ্যাঁ ওষুধটা কিন্তু সাময়িক সময়ের জন্য, এবং সাময়িক সময়ের জন্য তার যে ভিতরে যে অন্যান্য যে তার ম্যানেজ করা যাচ্ছে না যে জায়গাটা, তার যদি খুব ভায়োলেন্স থাকে, অ্যাগ্রেসিভনেস থাকে, সেটা হলো সাময়িকভাবে কমানোর জন্য আমাদের আসলে ওষুধটা দিয়ে একটু মিনিমাম তাকে ট্রাঙ্কুইল করা হয়। মানে ওষুধটা দেওয়াটাও জরুরি এবং এটার জন্য প্রপার ফলো আপটাও জরুরি। হ্যাঁ ফলো মানে এটা ক্ষেত্র বিশেষে জরুরি। অনেক ক্ষেত্রে হয় যে খুব মাইল্ড অটিজম থাকলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অত ওষুধ দিও না, হ্যাঁ যে আমরা তখন শুধুমাত্র বিহেভিয়ার মডিফিকেশনের দিকে আমরা মনোযোগ দিই। ম্যাডাম, অটিজমের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রির ভূমিকা কতটুকু? ফ্যামিলি হিস্ট্রি ভূমিকা মানে যদি হলো অটিজমের যেটা বললাম যে জেনেটিক একটা মানে কম্পোনেন্ট এখানে রয়েছে, দেখা যাচ্ছে যে হলো যদি পরিবারে বিশেষ করে যদি আগের ভাই বা বোন ফার্স্ট চাইল্ড যদি আসলে অটিস্টিক হয়, সেকেন্ড চাইল্ডের অটিস্টিক ক্লাসিক্যাল অটিজম হওয়ার সম্ভাবনা 3%, আর হলো অটিজম স্পেকট্রাম হওয়ার সম্ভাবনা হলো 21%। তার মানে হলো যে এখানে এক ধরনের, এবং যদি ফ্যামিলি হিস্ট্রি ডেফিনেটলি জেনেটিক মানে পার্ট যেহেতু রয়েছে, সেই জন্য অনেক সময় ফ্যামিলি হিস্ট্রিটার ব্যাপারটা থাকতে পারে।
পারে। তবে ওটুকুনো ঠিক যে অনলি কিন্তু 3%, হ্যাঁ, মানে আপনার 97 কিন্তু হলো একটা নর্মাল বাচ্চা হওয়ারই হলো সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে অত বেশি যে হবেই বাচ্চা ব্যাপারটা তা না, মানে ব্যাপারটা এমন না কিন্তু 50-50, হ্যাঁ, মানে অনলি 3%, হ্যাঁ, যদি ক্লাসিক্যাল হওয়ার সম্ভাবনা। তো এখানে একটা কিছুটা এখানে রোল প্লে করে, ডেফিনেটলি করে, কারণ জেনেটিক কম্পোনেন্ট তো রয়েছে। ম্যাডাম সেই ক্ষেত্রে কি যেই বাবা মার বাচ্চাটা অটিস্টিক হয়েছে তার কি পরবর্তীতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কতটুকু উদ্যোগী হওয়া উচিত, বা এক্ষেত্রে তার ভূমিকা? এটা প্রথমত বললাম যে হলো যে এটা একেবারেই হলো ডিসিশন প্যারেন্টসের। তবে এখানে আমি একটু বলতে চাই যে এই যে 3টা কম্পোনেন্ট বললাম না, একটা হলো কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টের প্রবলেম তার, হ্যাঁ, অর্থাৎ হলো সে সহজে সোশ্যাল ইন্টারাকশন করতে চায় না। কিন্তু এটাও ঠিক, এই বাচ্চার অ্যাবিলিটি লিমিটেড, সে কিন্তু পারবে যদি তাকে এক্সপোজ করা হয়। তো আমাদের যেটা বলা হয় যে আরো অন্যান্য বাচ্চাদের সাথে আপনি মেলামেশা করাবেন, হ্যাঁ, মানে সে যত অন্য বাচ্চাদের সাথে তাকে ইন্টারাক্ট করাবে তত কিন্তু একটু একটু করে হলো স্কিলটা ডেভেলপ করবে। তো সেক্ষেত্রে অনেক সময় যখন যদি বাসায় হলো একটা বাচ্চা থাকে, হ্যাঁ, বাসায় যদি হলো তার একটা ছোট ভাই বোন থাকে, তাহলে অনেক ইজিয়ার হয় যে বাচ্চাটা কিন্তু, কারণ বাচ্চাদের আসলে কি অবজারভেশনাল লার্নিং, হ্যাঁ, তো আরেকটা সে বাচ্চাকে দেখে ব্যাপারটা করছে। আর এটাও খুব ইম্পর্টেন্ট যে একটু লং টার্ম মানে চিন্তা করার বিষয় আছে যে এই একটা স্টেজে তো আসলে বাবা মা একটু বয়স হয়ে যাবে, হ্যাঁ, তো বাচ্চার কিন্তু যে সাপোর্ট, মানে ফ্যামিলি মেম্বার খুব তো গুরুত্বপূর্ণ। তো যদি শুধুমাত্র সিঙ্গেল চাইল্ড হয়, মানে ভাই বোন কিন্তু একটা বিরাট সাপোর্ট, হ্যাঁ। এর বাইরেও আমি বলবো হলো যে বাচ্চার সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মানে অন্যান্য বাচ্চাদের সাথে যখন সে ভাই বোনের মাধ্যমে ইন্টারাকশন করলো, সেটা কিন্তু অনেকখানি তার জন্য পজিটিভ রোল প্লে করে। প্লাস হলো যে বাবা মার যে ওভার অ্যাটেনশন, একটা বাচ্চা থাকলে কিন্তু নট অনলি খালি অটিজম, আমাদের যেটা দেখি যে শুধুমাত্র যেটা ওয়ান চাইল্ড, এটা কিন্তু হলো বাবা মার অনেক বেশি ওভার অ্যাটেনশনের শিকার হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে তাদের যদি বিশেষ করে অটিস্টিক হলে তো আরো বেশি সে, মানে আমরা যতই বলি যে আপনি একটু করবেন না, মানে অ্যাটেনশন সব জায়গায় এরকম করে দিবেন, এটা এরকম করে পারে না। তো একটু অ্যাটেনশনটা কিন্তু ডিভাইডেড হয়ে যায়, হ্যাঁ, যে আরেকটা বাচ্চার সাথে হয়ে যায়। প্লাস হলো কিন্তু এই যে বড় হওয়ার পরেও তার একটা বিরাট সাপোর্ট হিসেবে তাকে কাজ করে। তো কিন্তু তারপরও হলো পুরো জিনিসটাতে, হ্যাঁ, এরপরে ডেফিনেটলি যদি পরের বাচ্চা একটা অটিজম হবে কিনা এটা নিয়ে তো ভয় পায়, তো সেখানে যে 3% সম্ভাবনা আছে। তো এই পজিটিভ জায়গাগুলা, নেগেটিভ জায়গাগুলো আসলে জিনিসটা জেনেই হলো প্যারেন্টস আসলে এটা ডিসিশন নেবে। আমাদের বাংলাদেশে কত ভাগ শিশু এই অটিজমে ভুগছে? এটা আসলে আপনার যেটা আমাদের যে একদমই হলো শুধুমাত্র নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে, যেটা 0.4%, আমাদের একটা ন্যাশনাল সার্ভে, সেখানে 0.4% রয়েছে এখানে আপনার। আর এমনিতে দেখা যায় যে হলো বাচ্চাদের ক্ষেত্রে ছেলে বাচ্চাদের সংখ্যা কিন্তু মেয়ে বাচ্চাদের তুলনায় এটাতে বেশি। আমাদের সমাজে আসলে এই বাচ্চারা আসলে সুবিধা বঞ্চিত এবং নিগৃহীতই বলা চলে। এখন হয়তো কিছু কিছু প্যারেন্টস সচেতন হচ্ছে, কিছু কিছু প্যারেন্টস এগিয়ে আসছে, সামাজিকভাবেও মানুষজন এগিয়ে আসছে এদের ডেভেলপমেন্টের জন্য। আমাদের আসলে সামাজিকভাবে এদের প্রতি কি ধরনের দৃষ্টিভঙ্গি থাকা উচিত? আচ্ছা, সামাজিক জায়গায় আমি আরেকটু বলে নেই। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের 3টা ফিচারের প্রবলেম, তো মানে প্রথমত সোশ্যাল ডেভেলপমেন্ট, এবং যেটা আমাদের কাছে আসে খুব আনডিজায়ার্ড কিছু বিহেভিয়ার নিয়ে আসে। প্যারেন্টসের কাছে কিন্তু যতই সে আনডিজায়ার্ড বিহেভিয়ার করুক, যতই জেদ করুক, হ্যাঁ, যতই সে মানে ভায়োলেন্স করুক, যতটা পারে হলো এটাকে ইনঅ্যাটেনশন দিবে। হ্যাঁ, অনেক সময় বাবা মা রেগে কিন্তু গায়ে হাত তুলে ফেলে, বকা লাগায় ফেলে, বা এটাকে না না করো না, সরাসরি করে না, সরাসরি করে বাধা দেওয়া, সরাসরি করে বকা লাগায়, সবই কিন্তু হলো বাচ্চার এই বিহেভিয়ারকে হলো বাড়িয়ে দিবে। হ্যাঁ, কাজে হলো যে এই জায়গাটাতে তাকে একদমই আসলে অ্যাটেনশনটা কম দেওয়া, এবং যদি প্রয়োজন হয় যে না একদমই আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার করছে, একটু সাময়িকভাবে আদরটা কমিয়ে দেওয়া, বা তার যে প্রাপ্য যে সুবিধাটা পাচ্ছে সেটা তাকে তার কমিয়ে দেওয়া। এটা হলো আনডিজায়ার্ড। এবং যখনই হলো যেহেতু বাচ্চার রেস্ট্রিক্টেড অ্যান্ড রিপিটেড বিহেভিয়ার আছে, অর্থাৎ হলো যে একই কাজ বারবার করে করে, তো সেক্ষেত্রে হলো যে কারণ কি তার যে অটিস্টিক যেটা চিন্তা ভাবনা, থটটা না খুব রিজিড, এবং ও অত অ্যাডজাস্ট করতে পারে না, মানে নানা রকমের ভ্যারিয়েশনে সে অ্যাডজাস্ট করতে পারে না। কিন্তু তার অ্যাবিলিটি আছে, যেহেতু অ্যাবিলিটি আছে, আমাদের আসলে নানা ভ্যারিড সিচুয়েশনে উই হ্যাভ টু এক্সপোজ দিস কিড। অর্থাৎ হলো বাচ্চা হয়তো বা ঘর থেকে বাইরে বের হলেই হলো কাঁদছে, ঘর থেকে অন্য বাড়ি আত্মীয় স্বজনের বাসায় নিয়ে গেলে কাঁদছে, কিন্তু আসলে
ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তাকে নিয়ে যেতে হবে। যত বেশি আসলে নানা সিচুয়েশনে সে এক্সপোজড হবে তত কিন্তু এই সমস্যাগুলো অনেক আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, এবং খুবই এটা মনে রাখা দরকার যে বাচ্চার সাথে গায়ে হাত তোলা, বকা লাগানো, সমালোচনা করা, এবং এই যে যার জন্য হলো কি যে আপনি নিজে ফ্রাস্ট্রেটেড থাকলে কিন্তু করে ফেলবেন, তো এটা কিন্তু একদমই হলো কোনোভাবে গ্রহণযোগ্য না। যখন বাচ্চা কোনো পজিটিভ আচরণ করবে সেটাকে অ্যাপ্রিশিয়েট করা। যেটা আপনি বলছিলেন যে সামাজিক অবস্থা, এটা একটা আসলে বিরাট ভূমিকা রয়েছে, এবং স্পেসিফিক্যালি মানে আমাদের সোসাইটিতে আসলে হেল্প করে না এই ধরনের বাচ্চাদের, বরং হলো আমরা কিছু কিছু যে আচরণগুলো করে থাকি সেটা বলবো যে মানে আসলে এটার জন্য আরো নেগেটিভ ব্যাপারটা। প্রথমে তো এটা মনে রাখা দরকার কি যে আমার বাচ্চাটা হয়তো অটিস্টিক না, কিন্তু হতে পারে, হতে পারতো, হ্যাঁ, অথবা আমার না হলেও আমার কোনো খুব কাছের কোনো মানুষের বাচ্চাটাও কিন্তু হতে পারে, হ্যাঁ। তো সেই জায়গাটা যদি সেন্সিটিভিটি ডেভেলপ করা, এবং এক্ষেত্রে প্রথম যেটা বলবো, যেমন এই জিনিসটা আপনি বললেন, এটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যদি মোটামুটি মাইল্ড টু মডারেট অটিস্টিক হয়, আমরা কিন্তু বলি হলো সাধারণ স্কুলে ঢুকাতে, হ্যাঁ, মানে স্পেশালাইজড স্কুলে না দিয়ে। কারণ হলো যেহেতু বাচ্চার অবজারভেশনাল লার্নিং হয়, বাচ্চা হলো ওই নর্মাল বাচ্চাদের কাছ থেকে দেখে দেখে কিন্তু অনেক কিছু শিখে, হ্যাঁ, তখন সে নর্মাল বাচ্চাদের মতো আচরণ করে, নর্মাল বাচ্চাদের মানে এই যে শিখে লার্নিংটা হচ্ছে। কিন্তু স্পেশালিস্ট স্কুলে তো সবারই একটু সমস্যা থাকে, তো ওখান থেকে তো যে মাইল্ড টু মডারেট তার তো আরো সিভিয়ার হয়তো বা সে অটিস্টিকে ভুগছে, তো সেটা একটা ফ্যাক্টর। তো যখনই আসলে এ ধরনের আমরা নর্মাল ইয়েতে দেই, অনেক সময় বাবা মা বলে যে স্কুল কর্তৃপক্ষ এখানে আসলে অ্যালাউ করছে না, যেহেতু অন্যান্য বাচ্চারা এফেক্টেড হচ্ছে। নট অনলি দিস, যেটা অসম্ভব আসলে অগ্রহণযোগ্য, এবং মানে এটা দুঃখেরই যে অন্যান্য প্যারেন্টসরা এটা অবজেকশন দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো হলো যে এই যে আমাদের মনে হচ্ছে যে এই যে প্রথম থেকেই কিন্তু একটা স্বার্থপর মনোভাবে আমি তৈরি করছি যে আমার বাচ্চাটা একদম পারফেক্ট একটা সিচুয়েশনে বড় হবে, ও কোনো রকমের সমস্যার মধ্যে থেকে বড় হবে না। হ্যাঁ, কিন্তু এটুকুন তার মনে রাখতে হবে, লাইফ ইজ নট সো পারফেক্ট, এবং দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ, দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি। কাজে একটা বাচ্চা বরং হলো যখন হলো সে নানা ধরনেরই বাচ্চা দেখে বড় হবে, তার যে হিউম্যান কোয়ালিটি হবে, কারণ বাচ্চার আসলে কোনো সমস্যা থাকে না। একটা অটিস্টিক বাচ্চার সাথে তার কোপ আপ করতে, বন্ধুত্ব করতে কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় হলো কিন্তু আমাদের মতন বড়দের স্বার্থপরতার কারণে, এবং সেটাতেই আমরা কিন্তু আমাদের বাচ্চাটাকে সেভাবে আমরা মোল্ড করতে থাকি। তো এটুকুনো বুঝতে হবে যে বাচ্চাটা আসলে স্বার্থপর হয়ে গেলে, বাচ্চাকে এতই যদি করি, এই স্বার্থপরতা কিন্তু আমিও এফেক্টেড হব, একটা সময় আমি এফেক্টেড হব। আমারও তো বয়স হবে, আমিও হয়তো অতখানি সোসাইটিতে প্রয়োজন হব না, তখন আমার সন্তানও হলো কিন্তু সেই আমি যে তাকে স্বার্থপর সেলফিশ বানালাম, তাই সেটা এফেক্টেড কিন্তু আমিও হতে পারি। তো সেক্ষেত্রে মানে আমি বলবো যে একটা বাচ্চা যদি আসলে সব ধরনের বাচ্চার মধ্যে দিয়ে বড় হয়, এবং দিস ইজ দ্য রাইট, এবং এটুকুনো যদি আসলে এই এমপ্যাথিটা ডেভেলপ করা, একটা আমি বলবো যে এ ধরনের বাচ্চা যদি স্কুলে থাকে, সে একটা যদি সো কল্ড নর্মাল বাচ্চা আরো মোর এমপ্যাথেটিক হবে, হ্যাঁ, মোর সোশ্যাল হবে, এবং সে আরো অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করার, এবং এই ছোটবেলা থেকেই হলো যে লাইফের যে একটা রিয়েলিটি, এই যে দেখা, এই যে ম্যাচুরিটি, দিস ইজ এ হিউজ ইম্প্যাক্ট নট অনলি ফর দ্য অটিস্টিক কিড, ইট ইজ অলসো ভেরি নেসেসারি ফর দ্য নর্মাল কিড। তো সেটুকুন আমি বলবো যে এটা আমাদের বাবা মার এটা বোঝা করা উচিত। এবং আরো একটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, যেমন সোশ্যাল ইন্টারাকশনের কথা যখন আমরা বলি, যে নানা রকমের ভ্যারিড সিচুয়েশনে, তো আমরা যখন বলি আপনি আপনার আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাবেন, আপনি আপনার বন্ধু বান্ধবের বাসায় নিয়ে যাবেন, অনেক ক্ষেত্রে না এই যে অন্য বাচ্চা আমার ঘরটা নোংরা করে ফেললো, বা আমার ঘরটা একটু সে রেস্টলেসনেস দেখালো, বা একটু চিল্লায়, হঠাৎ করে চিল্লাচ্ছে, এটা অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রেও আমাদের কিন্তু একই কথা, যে মানে সন্তানটা কিন্তু আমারও হতে পারতো, হ্যাঁ। তো এই জায়গাটা যে অ্যাকসেপ্ট করার জায়গা, সেটুকুন আসলে আমাদের মানে সোসাইটিতে এই সেন্সিটাইজেশন, হ্যাঁ, এটা করতে হবে। এবং বলবো হলো আমার নিজের কারণেই, হ্যাঁ, আমার হয়তো এখন আপাতত সিচুয়েশন পারফেক্ট আছে, হ্যাঁ, কিন্তু হু নোস যে কালকে কি হবে, হ্যাঁ। কাজে হলো যে এই যে অ্যাকসেপ্টেন্স, এই যে হিউম্যান কোয়ালিটি, এবং যখন আসলে আমি আমার এই হিউম্যানিটিটা আমি শো করবো আমার ফ্যামিলিতে, আমার স্বাভাবিকভাবে আমার বাসায় যদি আরো স্মল কিডস থাকে, সেটা অনেক বেটার পারসন হতে তাকে সাহায্য করবে। তো সেটা আমি বলবো এটা খুব মানে এই জায়গাটা দেখা। আর একটা জিনিস হয় কি, যখন হলো যে বাবা মা হলো আসলে এফেক্টেড, এটা আমি বলবো খুবই এটা নিন্দনীয়, যে তাকে কিন্তু কোথায় তাকে আমাকে আসলে সাপোর্ট দেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা আসলে কিন্তু তাদেরকে আবার আসলে অনেক ক্ষেত্রে হিউমিলেটেড বা তাকে আসলে আঘাত দিয়ে ফেলি মনে, হ্যাঁ, যে আহা তোমার বাচ্চাটা হয়তো বা একটু করুণাই করলাম, কিন্তু এটা তার মনের মধ্যে কি পড়ছে, তো সেটাও তাকে দেখা উচিত। কাজেই অ্যাটিটিউডটা এরকম হওয়া উচিত যেটা 8-10টা নর্মাল বাচ্চার মার সাথে যেটা বিষয়টা সেখানে করা, পারলে তাকে আসলে হেল্প করতে সাহায্য করা, হেল্প করতে না পারলে সেই জায়গাটাতে সাইলেন্ট থাকা।
এটুকুন আমি বলবো যে অ্যাটলিস্ট এটুকুন সেন্সিটিভিটি এটা বোধহয় খুব প্রয়োজন। আসলে আমাদের প্রয়োজনে আমাদের উচিত এইসব বাচ্চাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। সহানুভূতি ঠিক না, আমি বলবো হলো সমমর্মী হওয়া। হ্যাঁ, কারণ হলো যে যখনই প্রত্যেকটা মানুষেরই কিন্তু আসলে আপনি মনে করছেন যে আপনার সবকিছু ঠিক আছে, আমি মনে করছি আমার ঠিক আছে, কিন্তু আসলে কেউ খুব পারফেক্ট অবস্থাতে নাই। প্রত্যেকটা মানুষের, আমার হয়তো শারীরিক কোনো সমস্যা নেই কিন্তু কোনো অন্য সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আমার হয়তো বা কোনো রকমের কোনো মানসিক জায়গা থাকতে পারে, অথবা আমার কোনো অন্য জায়গা, আমি হয়তো আমার চাকরি নিয়ে স্যাটিসফাইড না, অথবা আমি আমার কোনো সোশ্যাল কোনো ব্যাপার নিয়ে হয়। কাজে প্রত্যেকটা মানুষই একদম সবসময় একদম হলো 100% কোনো জায়গায় ব্যাপারটা থাকে না, হতে পারে কারো বাচ্চার জায়গায় একটা থাকতে পারে। তো আমি যত হলো এই এমপ্যাথির জায়গাটা ডেভেলপ করবো যে আর এক জায়গায়, সেক্ষেত্রে কিন্তু হলো আমারও স্পেসটাই আমি আসলে ক্রিয়েট করছি। এটা নট যে আমি তাকে স্পেস দিচ্ছি। আপনাকে স্পেস দেওয়া মানে হলো আমার জন্য যে আপনার স্পেস, সেটা আসলে ক্রিয়েট করছি। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। অনুষ্ঠান শেষে এসে আপনাকে আবারও ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের জন্য সময় বের করার জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, প্রত্যেকটি শিশুই বিশেষ শিশু, এবং বিশেষ শিশুদের প্রতি আমাদের থাকতে হবে বিশেষ দৃষ্টিভঙ্গি। আর সেই জন্য আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডক্টর ওলার সাথেই থাকবেন। ধন্যবাদ। মা হবার সেদিনের কথা কি কোনো মা ভুলতে পারে? ওর বাবা তো ওকে কোলে তুলে কেঁদেই ফেললো। তুতুন হাঁটি হাঁটি পা পা করে বড় হতে লাগলো। ওর খিলখিল হাসি সারা ঘর ভরিয়ে রাখত। কিন্তু আমার অপেক্ষার প্রহর তো কাটে না। কবে তুতুন একটু মা বলে ডাকবে, কবে আমার বুকটা ভরবে। তারপর ধীরে ধীরে খেয়াল করলাম ও অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না, ও নিজের মতো করে থাকতে চায়। মনে হলো ও অন্য রকম। অজানা আশঙ্কার মেঘ সবার আগে বোধহয় মায়েদের কাছেই বার্তা পাঠায়। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সম্ভবত পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর খবরটা আমাদের দিলেন। জানালেন আমার তুতুন অন্য সবার মতো নয়, আমার ছেলের অটিজম। তারপর শুরু হলো আমাদের যুদ্ধ, তুতুনের জন্য যুদ্ধ। প্রতিজ্ঞা করলাম তুতুন হার মানবে না। চাকরিটা ছেড়ে দিলাম, সবার করুণাকে উপেক্ষা করতে শিখলাম। তুতুনকে ভর্তি করালাম অটিজম স্কুলে। এই হলো তুতুনদের মায়েদের গল্প। আপনাদের কাছে একটাই অনুরোধ জানাই, আপনারা কখনো কাউকে অটিস্টিক বলে গালি দেবেন না। এতে করে আমরা, মানে তুতুনদের মায়েরা, খুব কষ্ট পাই। অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়। অটিজম আক্রান্তদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে বাড়িয়ে দিন আপনার হাত।
ভিগো ইলেকট্রনিক্সের পণ্য বিক্রি থেকে আয়ের একটা অংশ ব্যয় করা হবে অটিস্টিক শিশুদের কল্যাণে। আপনিও এগিয়ে আসুন, অটিজম আক্রান্তদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।